জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বড় সিদ্ধান্ত। অনেক সময় আমাদের অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু ওই সময় আমরা এটা বুঝতে পারি না যে সেটা ঠিক কিনা। ভুল সিদ্ধান্তের পরিণাম আমাদের জীবনে দুঃখ বয়ে নিয়ে আসে। আবার অনেক সময় আমাদের কাছে সঠিক সিদ্ধান্ত নেবার পরামর্শও থাকে না, আর আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর ওই সিদ্ধান্তের জন্য আমাদের জীবন হয় খুশিতে ভরে উঠতে পারে, না হয় জীবন নরকের থেকেও খারাপ হয়ে যেতে পারে। এই জন্য সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমাদের জীবনে সফলতা অর্জন করার জন্য আবশ্যক। এখন প্রশ্ন হলো যে জীবনের সঠিক সিদ্ধান্ত কীভাবে নেওয়া যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিই বা কী। চলুন আজ একটি বৌদ্ধ কাহিনীর মাধ্যমে এর উত্তর খোঁজার চেষ্টা করি। অনেক সময় আগের কথা, একটি ছোট্ট নগরে এক বৌদ্ধ ভিক্ষুক বাস করতেন। সেখানে সবাই তার জ্ঞানের চর্চা করতেন। ওই বৌদ্ধ ভিক্ষুক খুবই জ্ঞানী ছিলেন। তার কাছে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসতেন, যাতে তারা তাদের নিজেদের সমস্যার সমাধান পায়। তার কাছে যে কেউ যে কোনো সমস্যা নিয়ে আসুক না কেন, তিনি তাদের সেই সমস্যার সমাধান অবশ্যই করে দিতেন। যখনই তিনি কারোর কোনো সমস্যার ব্যাপারে জানতেন, তখনই তিনি ওই সমস্যাকে খুবই মনোযোগ দিয়ে শুনতেন এবং তার মধ্যে বিলীন হয়ে যেতেন। এরপর কিছুক্ষণের জন্য তিনি নিজের চোখ বন্ধ করতেন, ওই সমস্যার ব্যাপারে ভালোভাবে চিন্তাভাবনা করতেন। এরপর তিনি ওই সমস্যার সমাধান দিয়ে দিতেন। এই অবস্থায় সমস্ত ব্যক্তি তার ব্যাপারে শুধু একটা কথাই চিন্তা করতেন, যে হতে পারে এই ভিক্ষুকের কাছে এমন কোনো অলৌকিক শক্তি আছে যার সাহায্যে ইনি সমস্যার সমাধান বলে দিতে পারেন। তো একবার এক যুবক ওই ভিক্ষুককে একটা কথা জিজ্ঞাসা করে ফেললেন, যে আপনার কাছে এমন কোনো অলৌকিক শক্তি আছে যার মাধ্যমে আপনি আমাদের এই সমস্যার সমাধান করছেন, অথবা আপনার কাছে এমন কোনো দিব্য দৃষ্টি আছে যার মাধ্যমে আপনি আমাদের সমস্যার সমাধান খুঁজে পান। এই কথাটি শুনে ওই ভিক্ষুক খুব জোরে জোরে হাসতে শুরু করেন, কিন্তু তিনি ওই যুবকের কথার কোনো উত্তর দেন না। এর কয়েকদিন পর ওই নগরে একটি খুবই অদ্ভুত ঘটনা ঘটে। ওই নগরে একটি বৃদ্ধ মহিলা বসবাস করতেন, যিনি তার ঘরে একাই থাকতেন, আর কেউ থাকতো না তার সাথে। একদিন ওই নগরের মধ্যে চারজন বন্ধু নিজের ঘরের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা অন্য নগরে কাজ করে অর্থ একত্রিত করে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল। এই কথাটি অনেক পুরনো দিনের। তখন যাতায়াতের সেরকম কোনো মাধ্যম ছিল না, এজন্য তারা পায়ে হেঁটে যাত্রা করতেন। এই জন্য ওই চারজন বন্ধু নিজের নিজের অর্থকে একত্রিত করে পায়ে হেঁটে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল। ওই চারজন নিজেদের অর্থ একটা ছোট্ট পুটুলির মধ্যে রেখেছিল, আর ওই পুটুলির মধ্যে তাদের সবার রোজগারের অর্থ ছিল। ঠিক তখনই ওই চারজন বন্ধুর মধ্যে একজন বলল, বন্ধুরা, এইভাবে যদি আমরা চারজন নিজেদের অর্থ আলাদা আলাদা রাখি, তাহলে আমাদের অর্থ চুরি হয়ে যেতে পারে। যদি আমরা আমাদের অর্থ একসঙ্গে একটা পুটুলিতে রেখে দিই, তাহলে কেমন হয়? এতে করে আমরা সবাই এর উপর নজর রাখতে পারি, আর আমাদের অর্থ সুরক্ষিত থাকবে। এরপর যখন আমরা আমাদের গ্রামে পৌঁছে যাব, তখন সেখানে আমাদের নিজেদের নিজেদের অর্থ আমরা ভাগ করে নেব। এটা শুনে বাকি তিনজন বন্ধু এই কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একসঙ্গে তাদের অর্থ একটা পুটুলিতে রেখে দেয় এবং তারা সবাই একসঙ্গে নিজেদের গ্রামের দিকে এগিয়ে যায়। চলতে চলতে অনেকটা সময় কেটে যায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। তখন একটু সামনে গিয়েই তারা একটা ঘর দেখতে পায়, যেখানে ওই বৃদ্ধ মহিলা বসবাস করতেন। এদিকে রাত্রিও হয়ে এসেছিল, তাই ওই চারজন বন্ধু রাত কাটানোর জন্য একটা বাসস্থানের দরকার ছিল। এই অবস্থায় ওই চারজন মিলে এটা ঠিক করলো যে তারা আজ রাত্রি ওই ঘরের মধ্যেই কাটাবে। এজন্য তারা চারজন
ওই ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। ওই ঘরের দরজায় কড়া নাড়তে থাকে। তখন ওই বৃদ্ধ মহিলা ওই ঘরের দরজা খোলেন। এরপর ওই 4 জন বন্ধুদের মধ্যে একজন ওই বৃদ্ধ মহিলাকে হাত জোর করে বলেন, হে মাতা, আমরা নিজেদের গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু এখানে রাস্তাতেই রাত্রি হয়ে পড়েছে, আর এখন আমরা এত রাত্রে যাত্রা করতে পারবো না। এজন্য আপনার কাছে আমার অনুরোধ যে আমরা এখানে আজকের রাত্রিতে থাকতে চাই। সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব। ওই বৃদ্ধ মহিলা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলেন। এরপর বৃদ্ধ মহিলা বললেন, ঠিক আছে, তোমরা আজকের রাত্রের জন্য এখানে থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আমি খাবার তৈরি করতে যাচ্ছি। তোমরা যদি বলো তাহলে তোমাদের জন্য খাবার তৈরি করে দিচ্ছি। তারা 4 জনই বলল, হ্যাঁ, অবশ্যই। এরপর ওই 4 জন বন্ধু তাদের অর্থের পুটুলিটা ওই বৃদ্ধ মহিলার হাতে তুলে দেয়। আর তারা বলে, হে মাতা, আমাদের সারা বছরের রোজগার এই পুটুলিতে আছে, আর এটা এখন আমরা আপনার হাতে তুলে দিচ্ছি, কারণ এটা এখন আমাদের 4 জনের থেকে আপনার কাছেই সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। আমরা শুধুমাত্র এটাই চাই যে যতক্ষণ না আমরা 4 জন একসাথে এই পুটুলিটা নিতে আসছি, ততক্ষণ আপনি এই পুটুলিটি কাউকেই দেবেন না। যদি আমাদের 4 জনের মধ্যে কোনো একজন ব্যক্তি এটাকে নিতে আসে, তাহলে আপনি এই পুটুলি তাকে দেবেন না। তখন বৃদ্ধ মহিলা বললেন, ঠিক আছে, যদি তোমরা 4 জন একসাথে আসো, তবেই আমি এই পুটুলি তোমাদের হাতে তুলে দেব। আর এমনিতেও তো তোমরা কাল সকালেই এখান থেকে চলে যাবে। আমি তোমাদের সকালেই এই পুটুলিটা তোমাদের হাতে তুলে দেব। এরপর অর্থের ওই পুটুলিটি ওই মহিলার হাতে তুলে 4 জন বন্ধু নিশ্চিন্ত হয়ে যায়। তারা ভাবে তাদের ধন এখন সম্পূর্ণ সুরক্ষিত। এরপর তারা সবাই খাওয়া দাওয়া করে এবং ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন তারা সবাই ওঠে, তখন তারা সবাই আবার তাদের যাত্রার উদ্দেশ্যে বের হওয়ার জন্য তৈরি হতে থাকে। ওই 4 জন যুবকের মধ্যে একজন যুবক খুবই চালাক ও চতুর ছিল। সে নিজের ওই 3 জন বন্ধুদের বলে, হে ভাই, এই বৃদ্ধ মহিলা আমাদের সারা রাত ধরে এত খাতির যত্ন করলো, আমাদের এত ভালো খাবার খাওয়ালো, ঘুমানোর জন্য এত ভালো জায়গা করে দিল, কিন্তু আমরা তার জন্য এখনো কিছুই করলাম না। ওই বৃদ্ধ মহিলা একাই ক্ষেতের মধ্যে কাজ করছেন। আমরা কি সবাই এখান থেকে যাবার আগে ওই বৃদ্ধ মহিলাকে কিছু সাহায্য করে যেতে পারি না? কিন্তু ওই চতুর যুবক মনে মনে এই পরিকল্পনা করে ফেলেছিল যে সে যে কোনোভাবেই ওই বুড়ির কাছ থেকে ওই পুটুলি উদ্ধার করেই ছাড়বে। বাকি 3 জন বন্ধুও তার ষড়যন্ত্রের শিকার হয়ে পড়ে, আর তারা সবাই ক্ষেতের মধ্যে ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করার জন্য চলে যায়। তারা সবাই মিলে ক্ষেতে কাজ করছিল। ঠিক তখনই ওই চতুর যুবক তার বাকি 3 জন বন্ধুদের বলে, হে বন্ধুরা, আমার খুব জোরে তৃষ্ণা পেয়ে গেছে, আমি ওই বৃদ্ধ মহিলার থেকে জল চেয়ে নিয়ে আসছি। বাকি বন্ধুরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তাদেরও খুব জোরে তৃষ্ণা পেয়েছিল। এজন্য ওই 3 জন বন্ধুই তাকে যাবার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর যখনই ওই চতুর যুবক ওই মহিলার কাছে পৌঁছয়, তখন সে ওই বৃদ্ধ মহিলাকে বলে, হে মাতা, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, দয়া করে আমাদের ওই অর্থের পুটুলিটি আমাকে দিয়ে দিন। তখন ওই বৃদ্ধ মহিলা বললেন, না না, যতক্ষণ না তোমরা 4 জন একসঙ্গে বলবে, ততক্ষণ আমি ওই পুটুলি কাউকেই দিতে পারবো না। তোমরাই তো বলেছ যে যতক্ষণ না তোমরা 4 জন একসঙ্গে বলবে, ততক্ষণ পুটুলিটা আমি কাউকেই দেব না। ঠিক তখনই ওই চতুর যুবক বাকি 3 জন বন্ধুর দিকে ইশারা করে বলে, হে বন্ধুরা, আমি কি নিয়ে যাব? তখন তারা 3 জনেই ভাবে যে আমাদের ওই বন্ধু আমাদের জন্য জল আনতে চাইছে, এজন্য সে আমাদের এ কথা জিজ্ঞাসা করছে। তাই তারা 3 জন ওই যুবককে বলে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। এটা দেখে ওই মহিলার মনে হয় যে তারা এখান থেকে চলে যাবে, আর তাই তারা নিজেদের ওই পুটুলিটি চাইছে। এই জন্য বৃদ্ধা মহিলা ওই পুটুলিটি নিয়ে আসে এবং চতুর যুবকের হাতে তুলে দেয়। এরপর ওই চতুর যুবক ওই পুটুলিটি নিয়ে
সেখান থেকে চলে যায়। আর বাকি 3 বন্ধু আবার তাদের কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তারা ওই ক্ষেতের কাজ শেষ করে ফিরে আসে, তখন তারা ওই বৃদ্ধ মহিলাকে বলে যে আমাদের যে বন্ধু এখানে জল নিতে এসেছিল সে কোথায় গেল? তখন ওই মহিলা বলেন যে সে কি জল নিতে এসেছিল, কিন্তু সে তো বলেছিল যে আমরা 4 জনই চলে যাচ্ছি আর আমাদের ওই অর্থের পুটুলিটি পারলে আমাকে দিয়ে দিন। তখনই ওই 3 জন যুবক খুবই আশ্চর্য হয়ে বৃদ্ধ মহিলাটিকে বলল, হে মাতা, আমরা কখন বললাম যে আমরা পুটুলি চাইছি? আমাদের তো তৃষ্ণা পেয়েছিল আর তাই আমরা ইশারা করে তাকে জল আনতে বলেছিলাম। ওই বৃদ্ধ মহিলা তখন তাদের 3 জনকেই বললেন, কিন্তু এখন সে তো পুটুলিটা নিয়ে চলে গেছে। তখন ওই 3 জন বন্ধু মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে আর বলে, হে মাতা, ওই পুটুলির মধ্যে আমাদের সবার রোজগার করা অর্থ ছিল, যেগুলো নিয়ে সে একাই পালিয়ে গেছে। আমরা তো আপনাকে বলেছিলাম যে যতক্ষণ না আমরা 4 জন একসঙ্গে আসছি ততক্ষণ পুটুলি যেন কোনো একজনকে না দেয়া হয়। তাহলে আপনি এমনটা কেন করলেন? এটা আপনারই ভুল। আমরা ওই অর্থ আপনার কাছে সুরক্ষার জন্য রেখেছিলাম, আর আপনি ওই অর্থ এমন একজনের হাতে তুলে দিলেন যে আমাদের সমস্ত ধন আমাদের থেকে লুটে নিল। আমরা এটা কিছুতেই মেনে নেব না। আমরা রাজার কাছে যাব আর রাজার কাছে গিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করব। আমরা চাই রাজামশাই এই ব্যাপারটার সিদ্ধান্ত নিক। এরপর ওই 3 জন যুবক খুবই ক্রোধিত হয়ে রাজার কাছে পৌঁছয় এবং তাদের সমস্ত সমস্যার কথা রাজাকে খুলে বলে। তখন ওই রাজা ওই 3 জন যুবকের কথা খুবই মন দিয়ে শোনেন। তখন তিনি সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলাকে রাজ দরবারে উপস্থিত হওয়ার জন্য আদেশ দেন। রাজার আদেশে রাজার সৈন্যরা সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলাকে রাজার দরবারে উপস্থিত করেন। এরপর রাজামশাই ভরা সভায় ওই বৃদ্ধ মহিলাকে দোষী সাব্যস্ত করেন আর তিনি বলেন যে তোমাকে ওই পুটুলিটি ওই একজন ব্যক্তিকে দেওয়া উচিত হয়নি। যখন তারা তোমাকে একসঙ্গে বলেছিল যে যতক্ষণ না তারা 4 জন একসঙ্গে সেটা নিতে না আসবে ততক্ষণ কাউকে ওই পুটুলিটা যেন না দেয়া হয়, এতে তো তোমারই ভুল। এখন তোমাকে এর ক্ষতিপূরণ দিতে হবে, তোমাকে এদের অর্থ ফেরত দিতে হবে। রাজার এই আদেশ শুনে ওই বৃদ্ধ মহিলা জোরে জোরে কাঁদতে শুরু করেন। সে রাজার কাছে সাহায্য চাওয়ার অনুরোধ জানায় আর বলে, হে রাজা, আমি তো একজন বৃদ্ধা মহিলা, না তো আমার কাছে এত ধন আছে আর না তো আমার ঘরের মধ্যে এমন কেউ আছে যে অর্থ রোজগার করে। আমার কাছে এত অর্থ নেই যে আমি এদের ফেরত দিতে পারবো। আমি তো একা অসহায় এক বৃদ্ধা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু রাজা ওই বৃদ্ধ মহিলার একটা কথাও শোনেন না। ওই বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। রাস্তায় যেতে যেতে ভাবতে থাকে যে এত অর্থ আমি কোথা থেকে নিয়ে আসব? কিভাবে আমি তাদের অর্থ ফেরত দেব? আমার কাছে তো কোনো অর্থই নেই। আমি কি করব? কিভাবে করব? যদি আমি তাদের অর্থ ফেরত না দিই তাহলে রাজা আমাকে মেরেই ফেলবেন। এটা আমি কি বড় ভুল করে ফেললাম। যখন তারা 4 জন আমাকে বলেছিল যতক্ষণ না আমরা 4 জন একসঙ্গে আসছি ততক্ষণ ওই পুটুলি কাউকে দেবেন না, তবুও আমি ওই পুটুলি কেন ওই ব্যক্তিকে দিতে গেলাম? এটা তো আমারই ভুল। সে কাঁদতে কাঁদতে নিজের এই সমস্ত কথা ভাবতে ভাবতে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বৃদ্ধ মহিলা রাস্তায় ওই বৌদ্ধ ভিক্ষুককে দেখতে পান, যিনি ওই নগরের যে কোনো সমস্যার সমাধান খুবই সহজভাবে করে দিতেন। তিনি বৃদ্ধ মহিলার থেকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? এরপর বৃদ্ধা মহিলা ওই বৌদ্ধ ভিক্ষুককে সমস্ত কিছু খুলে বললেন আর বললেন, হে মহাত্মা, এটা তো আমারই ভুল। ওই 4 জন তো আগে থেকেই বলেছিল যে যতক্ষণ না তারা 4 জন একসঙ্গে আসবে ততক্ষণ আমি যেন ওই পুটুলি কাউকে না দিই। কিন্তু এটা আমারই ভুল যে আমি ওই পুটুলিটি ওই একজন ব্যক্তিকে দিয়ে ফেলেছি আর সে তাদের সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি না যে আমি ওই অর্থ কোথা থেকে নিয়ে আসব।
আমার কাছে তো এত অর্থ নেই, আর রাজা তো আদেশ দিয়েছেন যে আমাকে তাদের ধন ফেরত দিতেই হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি অর্থ কোথায় পাব। তখন ওই বৌদ্ধ ভিক্ষুক ওই বৃদ্ধ মহিলাকে বললেন, শান্ত হয়ে যাও, আমি কোনো না কোনো রাস্তা অবশ্যই বার করব। এটা বলে ওই সন্ন্যাসী সেখানেই ধ্যানে বসে যান। কিছুক্ষণের জন্য ধ্যান করতে থাকেন, চোখ বন্ধ করে ভাবতে থাকেন। মৌন হয়ে তিনি ওই সমস্যার সমাধান বের করার চেষ্টা করেন। এরপর তিনি বৃদ্ধ মহিলাকে বললেন, রাজা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল। তুমি যেটা করেছো তাতে তোমার কোনো ভুল নেই, রাজার সিদ্ধান্তটাই ভুল। ওই ভিক্ষুকের এটা বলা মাত্রই ওই বৃদ্ধ মহিলা চুপ হয়ে যান, আর এটা ভাবতে থাকেন যে আসলে রাজার সিদ্ধান্ত কিভাবে ভুল হতে পারে। রাজা তো সবার জন্য ন্যায় করেন, আর তিনি কখনোই কারোর সঙ্গে খারাপ করেন না। তাহলে আজ রাজার এই সিদ্ধান্ত কিভাবে ভুল হলো? ওই বৌদ্ধ ভিক্ষুক এবং বৃদ্ধ মহিলার কথাবার্তা আশেপাশে বসে থাকা সমস্ত লোকেরাই শুনতে পাচ্ছিল, আর তারা খুবই অবাক হয়ে পড়ে। কারণ রাজার সিদ্ধান্ত কিভাবে ভুল হতে পারে? রাজা তো ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন, এই বৃদ্ধ মহিলারই তো ভুল করেছে। এই মহিলাকে তো তাদের সমস্ত অর্থ ফেরত দেওয়া উচিত। তখন ওই বৌদ্ধ ভিক্ষুক মহিলাকে বললেন, যাও, রাজার দরবারে যাও, আর রাজাকে বলে দাও যে আপনার সিদ্ধান্ত ভুল, আর কোথায় ভুল সেটা আমি বলবো। প্রথমে তো ওই বৃদ্ধ মহিলার এতটা সাহস হয় না যে রাজার কাছে গিয়ে তাকে বলবে যে আপনার সিদ্ধান্ত ভুল। কিন্তু যেমন তেমন করে সে সাহস জোগায়, আর সে আবার ওই রাজার দরবারে যায়। রাজার সামনে গিয়ে কাঁপতে কাঁপতে রাজাকে বলে, হে মহারাজ, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল। এটা বলে সে রাজাকে ওই বৌদ্ধ ভিক্ষুকের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়। বৃদ্ধ মহিলার কথা শুনে রাজা খুবই ক্রোধিত হয়ে ওঠেন। রাজা ওই বৃদ্ধ মহিলাকে বললেন, কে ওই সন্ন্যাসী যিনি আমার সিদ্ধান্তকে ভুল বলেছেন? আমি প্রতিদিন এত সিদ্ধান্ত নিই, কিন্তু আজ পর্যন্ত কেউই বলতে পারেনি যে আমার সিদ্ধান্ত ভুল। যদি ওই সন্ন্যাসী আমাকে সঠিক সিদ্ধান্ত না বলতে পারেন, তাহলে আমি তাকে ফাঁসির সাজা দেব। সবাই এটা শোনার জন্য অপেক্ষা করছিল যে আসলে ওই সন্ন্যাসী কি এমন সিদ্ধান্ত শোনাবেন যেটা রাজার থেকেও সঠিক এবং উচিত হবে। এরপর রাজামশাই তার সৈন্যদের সঙ্গে সঙ্গে আদেশ দেন, যাও, এক্ষুনি যাও, ওই সন্ন্যাসীকে রাজ দরবারে নিয়ে এসো। রাজার আদেশ অনুসারে সঙ্গে সঙ্গে ওই সৈন্যরা ওই সন্ন্যাসীকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। তারা কিছুক্ষণের মধ্যেই ওই সন্ন্যাসীকে নিয়ে রাজ দরবারে পৌঁছয়। রাজ দরবারে সমস্ত লোকের উপস্থিতি ছিল, আর সবাই ওই সন্ন্যাসীর সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষা করছিল। ওই সন্ন্যাসীকে দেখে রাজা তখন বললেন, আপনার কেন মনে হচ্ছে যে সিদ্ধান্তটি আমি নিয়েছি সেটা ভুল? এই বৃদ্ধ মহিলা তো এই কথাই দিয়েছিলেন, যখন চারজন একসঙ্গে থাকবে তখনই সে তাদের ওই অর্থ দিয়ে দেবে। তাহলে সে তার এই কথা কেন রাখেনি? সেই ভুল কেন সে করল? সে একজন ব্যক্তিকে ওই পুটুলি কেন দিয়ে দিল? আর সে তাদের সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গেল। ওই বৃদ্ধ মহিলাই তো ওই যুবককে সুযোগ করে দিল ওই অর্থ নিয়ে পালিয়ে যাবার। তাহলে কি এটা ওই মহিলার ভুল নয়? এই বৃদ্ধ মহিলার তো অবশ্যই উচিত ওই যুবকদের অর্থ ফেরত দিয়ে দেবার। তখন ওই সন্ন্যাসী খুবই বিনম্র হয়ে রাজাকে বললেন, হে রাজা, এটা আপনার সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে যেমনটা কথা দেওয়া হয়েছিল যে ওই পুটুলিটি চারজনকে একসঙ্গে থাকাকালীন দেয়া হবে, তাহলে এখন তো এখানে এরা তিনজন উপস্থিত আছে, বাকি আর একজন কোথায়? তাই এদের বলুন যে এরা যেন ফিরে যায়, আর এদের ওই চতুর্থ বন্ধুকে যেন এখানে নিয়ে আসে, তবে এদের অর্থ ফেরত দেওয়া হবে। এখন যদি এই তিনজন ব্যক্তিকে এই অর্থ ফেরত দেওয়া হয়, তাহলে এখন ওই বৃদ্ধ মহিলার কথা দাম থাকবে না, কারণ তারা নিজেরাই বলেছিল যে তারা যখন চারজন একসঙ্গে থাকবে তখনই যেন তাদের অর্থ ফেরত দেওয়া হয়। এজন্য যদি আপনি এদের অর্থ ফেরত দেওয়াতে চান, তাহলে এদের বলুন
যে এরা যেন তাদের চতুর্থ বন্ধুকে এখানে খুঁজে নিয়ে আসে। ওই রাজ দরবারে সমস্ত ব্যক্তি এটা শুনে খুবই খুশি হন। সবাই ওই সন্ন্যাসীর প্রশংসা করতে থাকেন। রাজাও সন্ন্যাসীর এই সিদ্ধান্তের সম্পূর্ণভাবে সহমত দেন। রাজা সঙ্গে সঙ্গে ওই সন্ন্যাসীর সামনে মাথা নত করেন আর হাত জোড়ো করে তাকে বললেন, হে গুরুদেব, আপনার এই সিদ্ধান্ত এতটা সঠিক হলো কিভাবে? এই সামান্য ব্যাপারটা আমার মাথার মধ্যে এতক্ষণ এলো না কেন? আমি এই ব্যাপারটাকে এতক্ষণ এইভাবে কেন ভাবতে পারলাম না? তখন ওই সন্ন্যাসী রাজাকে বললেন, হে রাজা, আপনার কাছে আরও অনেক কাজ থাকে। আপনি সারাদিন ব্যস্ত থাকেন আর আপনাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। আপনি এই মামলাটিকে শোনেন, বোঝেন, কিন্তু এর গভীরতায় আপনি পৌঁছতে পারেন না। এটা কি শুধুমাত্র আপনি ওপরে দেখেছেন? আপনি এর গভীরতায় যাওয়ার চেষ্টাই করেননি। যদি আপনি এই মামলাটির গভীরতায় পৌঁছতেন, তাহলে আপনিও এই সিদ্ধান্ত নিতেন। যতক্ষণ না আমরা কোনো বিষয়ের গভীরতায় যাই, ততক্ষণ আমরা ওই বিষয়ের সঠিক সমাধান করতে পারি না। কিন্তু আমাদের মধ্যে তো বেশিরভাগ ব্যক্তি নিজের সিদ্ধান্ত খুব তাড়াহুড়োর মধ্যেই নিয়ে ফেলি, তাতে ওই সমস্যা যতই গভীর হোক না কেন। আমাদের তো শুধুমাত্র নিজের অধিকার চাই, নিজের নাম হওয়া চাই। সেই সিদ্ধান্ত আগামী দিনে আমাদের জন্য ক্ষতিকারক না হয়, আমরা ওই মামলার গভীরতায় যাওয়ার কথাই ভাবতে পারি না। তখন ওই রাজা ওই সন্ন্যাসীকে বললেন, হে গুরুদেব, আপনার কাছে কি কোনো অলৌকিক শক্তি আছে? আপনার কাছে কি এমন কোনো চমৎকারিক শক্তি আছে যাতে করে আপনি খুবই সরল এবং সঠিক সমাধান বলতে পারেন? রাজার এই কথা শুনে ওই সন্ন্যাসী একটু হাসলেন এবং বললেন, হে রাজা, এই প্রশ্নটি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে আর আমি তাদের কখনোই জবাব দিইনি। কিন্তু আপনি এই রাজ্যের রাজা, তাই আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই এমনটা মনে হয় যে আমার মধ্যে এমন কোনো অলৌকিক শক্তি আছে যার ফলে আমি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাই। কিন্তু আমি আপনাদের একটা কথা সত্যি সত্যি জানিয়ে দিচ্ছি, আমার কাছে এমন কোনো শক্তি নেই। আমি তো শুধুমাত্র প্রত্যেকটা বিষয়ের গভীরতায় যাই, ওই ব্যাপারে বিচার করি। আর যখন আমি বিচার করি, তখন আমার সামনে অনেক ধরনের সমাধান ভাসতে থাকে। এরপর যে সমস্ত সমাধান আমার সামনে আসে, আমি সেগুলোর মধ্যে বিচার করি, সেগুলোর ব্যাপারে অনেক গভীরভাবে ভাবি। এরপর যখন মনে হয় যে এই সমস্যার সমাধান এটা হওয়া উচিত, তখনই আমি ওই সমস্যার সমাধান ওই ব্যক্তিকে দিয়ে দিই, যাতে করে সে তার সমস্যার সমাধান করতে পারে। এখন আপনি ভাবুন যে আপনি তাড়াহুড়োর মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে এই বৃদ্ধ মহিলার জীবন সম্পূর্ণভাবে বরবাদ করে দিতেন। আমাদের সম্পূর্ণ জীবন শুধুমাত্র একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে। যদি ওই সিদ্ধান্ত সঠিক হয়, তাহলে আমাদের জীবন সুখময় হয়ে ওঠে। আর যদি ওই সিদ্ধান্ত ভুল হয়ে যায়, তাহলে আমাদের জীবন নরকের থেকেও খারাপ হয়ে যেতে পারে। এই জন্য যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে চান, তাহলে আপনাকে প্রথমে মৌন থাকতে শিখতে হবে। মৌন থেকে তারপর বিচার করা শিখতে হবে, কারণ আমাদের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। তাতে ওই সিদ্ধান্ত ছোট হোক কিংবা বড়, সেটাই আমাদের জীবনকে নির্ধারণ করে। এই জন্য সবথেকে প্রথমে আমাদের সঠিক সিদ্ধান্ত নেবার জন্য মৌন থাকতে শেখা অনিবার্য, তার উপর বিচার করা অনিবার্য। আর যখন আপনি এমনটা করবেন, তখন আপনার সামনে একটাই সমস্যার অনেক ধরনের সমাধান বেরিয়ে আসবে। আর যখন আপনি সেগুলোর ওপর ধ্যান দেবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে ওই সমস্যার সমাধান কেমন হওয়া উচিত, ওই সমাধান থেকে আপনার কী লাভ হবে আর কী ক্ষতি হবে। আর তখনই আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন যে সমাধানটি উচিত কিনা। সন্ন্যাসীর বক্তব্য শেষ হবার পর রাজামশাই সন্ন্যাসীকে প্রণাম জানালেন এবং সসম্মানে তাকে বিদায় দিলেন। বন্ধুরা, একটা সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাদের জীবনকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর একটি খারাপ সিদ্ধান্ত
আমাদের পুরো জীবনটাকে বরবাদও করে দিতে পারে। কারণ একটি সিদ্ধান্তের উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।